শিক্ষার্থী সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র নবম দশম শ্রেণী বাংলা ভাষার ধ্বনি ও বর্ণ প্রকরণ। এটি 3 নম্বর পর্ব এবং শেষ পর্ব। গত 2 পর্বে আমি এই টপিকের উপরে কথা বলেছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে বাংলা ভাষার বর্ণ আমরা লিখেছি। বাংলা ভাষার বর্ণকে যদি একেবারে সংক্ষেপ করে আমরা যদি একটা চার্ট আকারে উপস্থাপন করি, যে প্রথমে দেখতে পাবো মূল বর্ণমালা। মূল বর্ণমালা হচ্ছে 50টি। আমরা জানি যে স্বরবর্ণ হচ্ছে তোমার 11টি এবং ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। মোট হলো তোমার 50টি বর্ণমালা। সেটা আমরা আগেই দেখেছি, ঠিক আছে। কার বর্ণ, কার বর্ণটা কি? কার হচ্ছে তোমার স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার। এই কার বর্ণ কয়টি আছে? আমাদের কার বর্ণ আছে 10টি। আমাদের এই এই বর্ণটির কোনো সংক্ষিপ্ত রূপ নেই। আর অন্য যেগুলো আছে যেমন আয়ের আছে, ই এর আছে, ঠিক আছে। ঠিক একইভাবে রস্যকার, দীর্ঘকার, রিকার, এগুলোর কার বর্ণগুলোর সংক্ষিপ্ত কার বর্ণ আছে 10টি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ আছে 10টি, এর নেই। এটা আমরা জানি, সবাই চিনি। আচ্ছা, এরপরে দেখো অনুবর্ণ। অনুবর্ণ হচ্ছে তোমার ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ। ব্যঞ্জন বর্ণের বিকল্প বর্ণকে আমি বলবো অনুবর্ণ, ঠিক আছে। তো অনুবর্ণের মধ্যে তোমরা দেখে থাকবে যে অনুবর্ণ যেমন ফলা, তারপরে আছে ধরো রেফ, এবং আরেকটা হচ্ছে বর্ণ সংক্ষেপ। 3 ধরনের। তো ফলাটা আমরা জানি 6টি ফলা আছে। 6টি। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলি আমরা ফলা। আমরা জানি নফলা জানি, হ্যাঁ, নফলাটা জানি, নফলা। তারপরে তোমার নফলা কীরকম, যেমন আমি লিখলাম এখানে এই যে অপরাহ্ন, হন, ঠিক আছে। তারপরে দেখো তোমার বফলা, যেমন আমি লিখলাম যে বিশ্বাস, ঠিক আছে। মফলা আছে, যেমন পদ্মা, এই যে মফলার ব্যবহার। ঠিক একইভাবে জফলা আছে, ঠিক আছে, ব্যয়। তারপর দেখো লফলা আছে, কটি হলো? এক, নফলা, বফলা, মফলা, জফলা, লফলা, রফলা। যেমন যে গ্রহ লিখলাম, রফলা। তো এই যে 6টি ফলাটা তোমার কোথায় ব্যবহৃত হয়? ব্যঞ্জন বর্ণের নিচে বা ডান পাশে ঝুলে থাকে। নিচে থাকে, ব্যঞ্জন বর্ণের নিচে থাকে, বা ডান পাশে এটা ঝুলে থাকে, ডান পাশে ঝুলে থাকে, ঠিক আছে। নিচে থাকে অথবা ডান পাশে ঝুলে থাকে। ফলা আছে 6টি। আর রেফটা তোমরা সবাই চিনো, রেফটা উপরে ব্যবহার করে। রেফটা কি? রেফটা হচ্ছে তোমার এই অনুবর্ণ বলতে পারি। রয়ের একটা অনুবর্ণ, ঠিক আছে। রয়ের একটা অনুবর্ণ। তো রফলা দেখেছি যখন, যেমন আমরা বলি বর্ণ লিখতে রেফটা উপরে দিতে হয়। আর বর্ণ সংক্ষেপটা যুক্ত বর্ণের সাথে যখন কোনো ব্যঞ্জন যখন হয়, তখন যেমন মনে করো এই যে প, ঠিক আছে, এই ছোট পটা ছোট বর্ণ সংক্ষেপ করে লিখলাম। বা এই দ, এই যে ছোট, এটাকে ছোট করে লিখলাম, বর্ণকে সংক্ষেপ করে লিখলাম, এটাকে বলা হচ্ছে বর্ণ সংক্ষেপ। তাহলে আমরা দেখলাম যে অনুবর্ণটা ব্যঞ্জন বর্ণের একটা বিকল্প রূপ। এটাকে আমরা 3 ধরনের দেখালাম। ফলা 6টি। ফলাটা এই নিচে থাকবে ব্যঞ্জন বর্ণের, অথবা ডান পাশে ঝুলে থাকবে।
রেফটা র এর একটা অনুবর্ণ, এটা উপরে থাকবে। বর্ণ সংক্ষেপটা বললাম যে যখন বর্ণটাকে আকৃতিতে একটু ছোট আকারে লেখা হয়। এরপরে যুক্তবর্ণ নিয়ে সর্বশেষ আলোচনার কথা বলবো। তার আগে সংখ্যাবর্ণ বলি। সংখ্যাবর্ণ আছে 10টি। সংখ্যাবর্ণ 10টি আছে, সেটা কি কি? শূন্য আছে 1 2 3 4 5 6 7 8 9, এই 10টি হচ্ছে সংখ্যাবর্ণ। আর আমরা পূর্ণ মূল বর্ণমালা 50টি দেখলাম, মূল বর্ণমালা 50টি, কারবর্ণ 10টি। তারপরে তোমার অনুবর্ণের মধ্যে ফলা দেখলাম 6টি, রেফ দেখলাম এবং বর্ণ সংক্ষেপ দেখলাম, আর সংখ্যাবর্ণ দেখলাম 10টি। এখন আসলে যুক্তবর্ণ দেখো। এই যুক্তবর্ণ, এই যুক্তবর্ণটা আমি সংজ্ঞাটা লিখে রেখেছি। দুই বা ততোধিক ব্যঞ্জনধ্বনির মধ্যে কোনো স্বরধ্বনি না থাকলে সে ব্যঞ্জনধ্বনিগুলো একত্রে উচ্চারিত হয়ে সংযুক্ত বর্ণ বা লিগেচার গঠিত হয়। ঠিক আছে? তাহলে যেমন মনে করো আমি চট্টগ্রাম লিখতে, তুমি চট্টগ্রাম লিখতে কি পাও? এই যে এটাকে কি পাচ্ছ? এটা ট হস যোগ ট। তাহলে এই ট হস এবং ট এর মাঝে কোনো এই স্বরধ্বনি নেই। ঠিক আছে? চট্ট, এই ট এর পরে কিন্তু অ আছে। এই ট মানে হচ্ছে যে কি ট হস যোগ অ। কিন্তু দুটো ট এর মাঝে, দুটো ব্যঞ্জনধ্বনির মাঝে কোনো স্বরধ্বনি নেই। তো এরকম যদি হয়, কমপক্ষে দুটি ব্যঞ্জনধ্বনি এভাবে যদি একত্রে যদি উচ্চারিত হয়, তখন যুক্ত ব্যঞ্জন হয়। এই যুক্ত ব্যঞ্জনগুলোকে সচরাচর সংজ্ঞাটা এটি সংজ্ঞা। কিন্তু যুক্ত ব্যঞ্জন বা সংযুক্ত বর্ণ বা যুক্ত বর্ণ, এটি কিন্তু আরও অন্য উপায় হতে পারে, সেটা আমরা কথা বলবো। যুক্ত ব্যঞ্জনকে আমরা আকৃতিগত বা এর রূপ অনুযায়ী আমরা মূলত দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্বচ্ছ, একটা অস্বচ্ছ। স্বচ্ছ মানে হচ্ছে যেটা দেখলে চেনা যায়। যেমন মনে করো আমি দেখলাম 14 লিখতে, 14, এটাকে আমি দিচ্ছি দ যোগ দ, এটা বোঝা যাচ্ছে দ যোগ দ। ঠিক আছে? এটি স্বচ্ছ। কিন্তু আমি যখন লিখব এই যুক্ত ব্যঞ্জনটি, এটা ঠিক বোঝা যাচ্ছে না। এটা বর্গীয় জ প্লাস ইয়, এটি হচ্ছে অস্বচ্ছ। ঠিক আছে? এই একটা দৃষ্টিকোণ থেকে এটার আকৃতিগত দিকটা দেখে বর্ণদ্বয়ের পরিচয় যা সহজে যদি পাওয়া যায়, সেটি স্বচ্ছ যুক্তবর্ণ। আর যেখানে পাওয়া যায় না বা সহজে নির্ণয় করা যায় না, সেটি হচ্ছে অস্বচ্ছ যুক্তবর্ণ। তো যুক্তবর্ণগুলো সাধারণত গঠিত হয় তিনটা উপায়। একটা হচ্ছে যেমন কার সহযোগে। কার আমরা জানি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ, ফলা সহযোগে এবং ব্যঞ্জনবর্ণ প্লাস ব্যঞ্জনবর্ণ, এভাবে। কিন্তু প্রথমে আসো কার সহযোগে। কার সহযোগে আমি যদি বলি, যেমন কারের কথা বললাম, তো কার হলে তো সেটা তো এই ব্যঞ্জনবর্ণের সাথে কার যুক্ত হলে তো যুক্ত বর্ণ সংজ্ঞায় পড়ে না। আমরা বলেছি এখানে ব্যঞ্জনধ্বনির মধ্যে দুটো ব্যঞ্জনের দুই বা তার বেশি ব্যঞ্জনধ্বনি পাশাপাশি থাকলে এগুলো যদি একত্রে উচ্চারিত হয়, এর মাঝে যখন স্বরধ্বনি আসে না, তখন সেটাকে যুক্তধ্বনি হয়। কিন্তু কার সহযোগে হতে পারে, অনেকে একটু ভুল ধারণা পোষণ করতে পারে এখানে। যেমন মনে করো আমি লিখলাম যে হৃদয়, এর মধ্যে এই যে যুক্তধ্বনিটা হস যোগ রি। ঠিক আছে? তারপরে চাকা লিখলাম চাকা, চা চহর যোগ আ। চাকা লিখতে চাটা হবে চহর যোগ আ। এটি হচ্ছে কার সহযোগে হতে পারে। তারপর আসো ফলা সহযোগে। একটু আগে আমরা ফলার কথা বলেছিলাম, 6টা ফলা আছে। ফলা ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপটাকে ফলা বলা হয়। যেমন মনে করো আমি দেখলাম যে তোমার এটি লিখলাম, এটিকে বলেছি আমি হস যোগ ন। আর এটি হবে কি হস যোগ মূর্ধন্য ন। ঠিক আছে? নফলা। আর এটি কি হবে, এই জিনিসটা একটু খেয়াল করো, এটা প্রায় ভুল হয়ে থাকে, মূর্ধন্য স প্লাস মূর্ধন্য ন। ঠিক আছে? তারপরে দেখো সহ্য, ফলা সহকারে জফলা, সহ্য আমি বললাম, সহ্য জফলা দিলাম।
ঠিক আছে, হ্যাঁ, বা লফলা উল্লাস, ফলা, ফলা সহযোগে আমাদের যে 6টি ফলা আছে, ফলা যুক্ত হয়ে তোমার যুক্তবর্ণ গঠিত হতে পারে। আরটা হচ্ছে ব্যঞ্জনবর্ণ মিলে হতে পারে, যেমন তোমার ধরো একটু আগে যেটা বললাম যে বিজ্ঞান লিখতে ঠিক আছে, তারপরে ধরো এটাকে কি বললাম, ইয় প্লাস চ, ঠিক আছে, এভাবে হতে পারে। বাংলা স্বরবর্ণের সাথেও কিন্তু ফলা যুক্ত হয়, ফলাটা ব্যঞ্জনবর্ণ হলো। এই তিনভাবে কিন্তু তোমার যুক্তবর্ণ গঠিত হতে পারে। এই ফলাটা তোমার এই স্বরবর্ণের সাথেও যুক্ত হতে পারে, হ্যাঁ, আবার এই যুক্তবর্ণের সাথে কার ফলা দুটোই যুক্ত হতে পারে। এই ফলাটা যেমন আমি যদি বলি তোমার অ্যাটর্নি, ঠিক আছে, অ্যাটর্নি, এই যে এই জফলাটা দেখেছ, এই স্বরবর্ণের সাথে যুক্ত হতে পারে, আবার যুক্তবর্ণের সাথেও কিন্তু কার ফলা দুটো যুক্ত হতে পারে, যেমন সন্ধ্যা। এই যুক্তবর্ণের সাথে জফলা যুক্ত হয়েছে, আবার কারও যুক্ত হয়েছে, তো বিভিন্নভাবে হতে পারে। তাহলে ফলাটা তোমার স্বরবর্ণের সাথেও যুক্ত হতে পারে, আবার এই যুক্তবর্ণের সাথে কার এবং ফলা দুটো যুক্ত হতে পারে। এখন দেখো সচরাচর আমাদের যেই যুক্তবর্ণগুলোতে আমাদের একটু দ্বিধা হয়, আমরা একটু কনফিউশনে পড়ি, সেই যুক্তবর্ণগুলো একটু তুলে ধরছি। আমাদের এই যুক্তবর্ণগুলো কয়েকটা গুরুত্বপূর্ণ যুক্তবর্ণ আমরা এখানে বোর্ডে উপস্থাপন করেছি। যেমন দেখো এটা ক্ষীয় যেটা বলি আমরা, শিক্ষা লিখতে, হ্যাঁ, অক্ষর লিখতে যেটা ব্যবহার করি, এটা হচ্ছে কহস যোগ মূর্ধন্য ষ, আমরা সবাই জানি। এটা ইয় হস যোগ বর্গীয় জ, মূর্ধন্য ন যোগ ট, এটা কি ত যোগ ত, তহস যোগ ত। এটা দেখো তহস যোগ থ, উত্থান। এটা হচ্ছে পহস যোগ প। এটা দেখো এই বর্ণটার মধ্যে গণ্ডগোল হয়, হস যোগ ম, দুটো বর্ণ। আর এখানে দেখো এই বর্ণটা, এই যে এটি কহস যোগ মূর্ধন্য ষ, ঠিক আছে, এরপরে মফলাটা অতিরিক্ত, কহস যোগ মূর্ধন্য ষ যোগ মফলাটা যুক্ত হয়েছে। এখানে দেখো এখানে কয়টি যুক্ত হয়েছে, নহস যোগ ত যোগ রয়ফলা যোগ শেষে জফলা, ফলা যুক্ত হয়েছে দুটি। তারপরে দেখো এটা তো আগে আলোচনা করেছি, সহস যোগ মূর্ধন্য ন। তো যুক্তবর্ণগুলো প্রায় আমাদের যুক্তবর্ণের সংখ্যা কিন্তু অনেক, যুক্তবর্ণ প্রায় 250-র কাছাকাছি বাংলা ভাষায়, যে কার সহযোগে, ফলা সহযোগে এবং ব্যঞ্জন বর্ণ মিলে এই প্রায় 250-র মতো হবে, ঠিক আছে। স্বরধ্বনি মিলে কিন্তু যুক্তবর্ণ হবে না, যুক্তবর্ণের জন্য অবশ্যই ব্যঞ্জনধ্বনি লাগবে, ঠিক আছে। তো এরপরে আসো আমরা এই স্বরধ্বনির একটা গুরুত্বপূর্ণ অংশ সংবৃত এবং বিবৃত উচ্চারণ, সেটা আমরা বাদ দিয়ে গেছি, সেটা নিয়ে একটু কথা বলবো। আসো যে আমাদের স্বরধ্বনির সংবৃত এবং বিবৃত উচ্চারণ। তো বিবৃতটা হচ্ছে তোমার স্বাভাবিক উচ্চারণটা, এই কথা এটা রাখতে হবে। এটা হচ্ছে বিবৃত মানে স্বাভাবিক উচ্চারণ, যেটা স্বাভাবিকভাবে উচ্চারিত হয়। তো এটাকে অস্বাভাবিক বলা যাবে না, এই অস্বাভাবিক শব্দটা চয়ন করা যাবে না, বা অপ্রকৃত বলা যাবে না। এটি একটু স্বাভাবিক নয়, স্বাভাবিকের মতো উচ্চারিত হয় না, বিধে আমরা এটাকে সংবৃত বলি। আর বিবৃত যেটা, সেটি স্বাভাবিক উচ্চারণ। তো এই স্বরধ্বনির মধ্যে তোমরা দেখে থাকবে যে সবগুলো স্বরধ্বনি, যেমন এই যে তোমার বাংলায় এই যে তোমার মনে করো আয়ের কথা বলতে পারি, হ্যাঁ, ই রস্যি দীর্ঘি উচ্চারণ একই রকম, রস্যি দীর্ঘ উচ্চারণ একই রকম, এবং এগুলো সচরাচর বিবৃত উচ্চারণ হয়, এবং এগুলো একাক্ষর শব্দে এগুলো যখন ব্যবহৃত হয় সেটি দীর্ঘ হয়, ঠিক আছে। এখন আসো যে দুটো ধ্বনি নিয়ে আমাদের কথা, একটা ধ্বনি হচ্ছে তোমার আর একটা ধ্বনি হচ্ছে এ। এই দুটো ধ্বনি নিয়ে আমরা কথা বলবো। এই দুটো স্বরধ্বনি
তোমার উচ্চারণটা কেমন হয়, বিবৃত উচ্চারণ এবং সংবৃত উচ্চারণ দুটি হয়, সেটা আমরা দেখব। বলে রাখা ভালো যে বিবৃত উচ্চারণের মধ্যে তোমার চোয়ালটা বেশি ফাঁক হয় আর ঠোঁটটা তেমন গোল হয় না, ঠিক আছে, আর বাঁকা বা গোল হয় না। কিন্তু সংবৃত উচ্চারণ ক্ষেত্রে চোয়ালটা একটু ফাঁক তোমার হবে, কম হবে, আর ঠোঁটটা গোলাকার হয়ে ওয়ের মতো হবে। যেমন আমরা অয়ের কথা দেখি, অধ্বনিটা দেখো, অধ্বনিটাতে আমি যদি বলি, তুমি দেখতে পাচ্ছ যে অধীর, আমি লিখেছি এখানে অধীর, কি লিখেছি, এটা উচ্চারণ করো, এটাকে আমি অধীর বলছি না, বলছি অধীর। উচ্চারণটা হচ্ছে ও ধীর, উচ্চারণটা অটা ও এর মতো হচ্ছে, অধীর। এটি হচ্ছে সংবৃত, অধীর, ঠিক আছে। চোয়ালটা ফাঁক কম হচ্ছে, ঠোঁটটা কিন্তু গোলাকার হচ্ছে, ও এর মতো হচ্ছে। তারপর দেখো, তুমি একইভাবে দেখো, ওইটাকে ওই অতুল বলছি না, অতুল, 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 ঠিক আছে, বা মন, অতি, এই যে অতিটাকে উচ্চারণ করছি, কিন্তু আমি অতি, অতি বলছি না, দেখো উচ্চারণটা হচ্ছে অতি, অতি হচ্ছে না। ঠিক একইভাবে তুমি যদি দেখো প্রতিভা, এটা দেখো প্রতিভা, এটাকে উচ্চারণ করছি প্রতিভা, প্রতিভা বলছি না, বলছি প্রতিভা, উচ্চারণটা হচ্ছে প্রতিভা, ঠিক আছে। প্রচুর, প্রচুর, এটি হচ্ছে সংবৃত উচ্চারণ। আর এই যে প্রিয়তম, প্রিয়তর, তম, তর, শেষে গিয়ে তম, ম, তর, ঠিক আছে, ওটা উচ্চারিত হচ্ছে, অটা হয়ে যাচ্ছে তোমার ও এর মতো, এটি হচ্ছে সংবৃত। আর বিবৃতিটা দেখো, যেটা স্বাভাবিকটা উচ্চারণ হচ্ছে, যেমন ধরো এই যে অমল, অমল, অমল বলছি না আমি, অনেক, অনেক না অনেক, কত, অটল, অনাচার, অমানিসা, যত, কথা, তৃণ, গঠিত, কলম, বৈধতা। এখানে দেখো, এটাকে আমি এই যে প্রভাত বলছি না, প্রভাত, প্রভাত, এটা কিন্তু প্রতিভা, প্রতিভা, প্রতিভা না, প্রো বলছি, প্রো মানে সংবৃত উচ্চারণটা প্রো হচ্ছে, প্রো, ও এর মতো, ও আসতেছে। আর এটা প্রভাত, প্রত্যয়, প্রণাম, প্রণাম না প্রণাম, ঠিক আছে, এগুলো খেয়াল করতে হবে। আরেকটা দেখো, এর উচ্চারণটা দেখো, এটা তোমার এই সংবৃত উচ্চারণগুলো, এর দুই ধরনের, একটা এর মতো উচ্চারণ হবে, আর একটা তোমার যেটা এই যে ধ্বনিটা, এই ধ্বনিটাকে আমরা বলছি তোমার এই বিবৃত উচ্চারণ। দেখো, পথে, পথে, ঘাটে, আসে, দেশ, কে, যে, দেহ, কেহ, সে, দেখি, বেলুন, এই উচ্চারণ হচ্ছে সংবৃত। আর বিবৃত যখন এখন, এখন, এই উচ্চারণটা আসছে, এখন, ঠিক আছে, এখন, হেন, কেন, খ্যামটা, একচোট, গ্যাজেল, স্যাঁতসেঁতে, খ্যাংরা, দেখ, এই যে দেখ বললাম, দেখ, উচ্চারণটা হচ্ছে এরকম, দেখ, এই উচ্চারণটা আসছে, এটি হচ্ছে বিবৃত। এখন এখানে মনে রাখতে হবে, এ ধ্বনির বিবৃত উচ্চারণটা কেবল শব্দের শুরুতে পাওয়া যাবে, শুরুতে পাওয়া যাবে, এ ধ্বনির বিবৃত উচ্চারণ শব্দের শুরুতে পাওয়া যাবে, মাঝে বা শেষে পাওয়া যাবে না, এটি হচ্ছে কথা, ঠিক আছে। তাহলে আমরা যে সংবৃত এবং বিবৃত উচ্চারণগুলো আমরা হয়তো ঠিকমতো করে যাই, সেটাই তো খেয়াল করি না। তো এই দুটো ধ্বনির উচ্চারণটা একটু গুরুত্বপূর্ণ, আমাদের খেয়াল করতে হবে। তো আজকের আলোচনা এ পর্যন্ত, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি।